প্রথমে আমার পরিচয়, আমি একজন প্রবাসী, ইতালি প্রবাসী, আমাদের যোদ্ধা। আমি এবং আমার ওয়াইফ দুইজনই আমরা বিদেশে থাকি। আপনাদের আমাদের এই প্রবাসী ভুক্তভোগী প্রবাসী ডাকে আপনারা সাড়া দিয়েছেন, অনেক কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি 2017 সালে যখন এই প্রবাস থেকে দেশে আসি বাড়ি নির্মাণ কাজ করার জন্য, তখন তৎকালীন স্বৈরাচার আওয়ামী দোসর মোহাম্মদ নাজিমুদ্দিন মতলব চাঁদপুর 2-এর নায়ক চৌধুরীর ঘনিষ্ঠতম লোক, সে আমাদের অনেক হ্যারাসমেন্ট করে। আসলে আমি 2017 সালে যখন আমরা একসাথে দেশে আসি, আমি আমার ওয়াইফকে রেখে আমি বিদেশে চলে যাই। আমার ওয়াইফ সম্পূর্ণ কাজটা তদারকি করেন। আমি এখন বলবো আমার ওয়াইফকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, কিভাবে সে হ্যারাসমেন্ট করছে আমাদের বাড়ির কাজ নির্মাণ করার জন্য, নির্মাণ করার ব্যাপারে আর কি। শুরু করবো আমি ভুক্তভোগী। আমি 2017 সালে আমরা দুজনের সাথে আরেকটু জোরে বলবো। 2017 সালে যখন আমরা দেশে আসি, আমাদের কাজটা শুরু করি। শুরুটা করছে সেই স্বৈরাচারী নাজিমুদ্দিন নিজেই। উনি প্রায় 2 থেকে 3 মাস আমাদের কাজটা উনি তদারকি করে, ঠিকাদারি কাজ যেটা বলে ওনাকে দায়িত্ব নেওয়া হয়, উনি করে। তা আমরা যখন আসি এসে দেখি যে কাজের মান খুবই নিম্ন, তখন ওনার সাথে বসে আমরা এটা ফয়সালা করি যে আমাদের কাজটা আমরা নিজেরাই করব। যখন ওনার থেকে কাজটা নিয়ে নেওয়ার পর থেকে উনি আমাদের পিছনে অত্যাচারের মাত্রা শুরু করে। ওনার শুরু হয় তখন থেকে 2017 থেকে, যখন আমি জিপ বসাই, জিপের কাজ থেকে শুরু করে উনি কারেন্টের লাইন কেটে দেয়, জিপের কাজ বাধা দেয়, হয়রানি মামলা, প্লাস আপনার হচ্ছে ওনার দলীয় লোক দিয়ে, ক্যাডার বাহিনী দিয়ে একাধিকবার আমাকে হুমকি ধামকি হ্যারাসমেন্টের যত প্রকার আছে উনি আমাকে দেয়, এবং কাজ আমরা সম্পূর্ণ স্টপ করে দেয়। এক প্রকার আমরা বাধ্য হই কাজটা কিছুটা করে, বাকিটা রেখে আমরা কিন্তু বিদেশ চলে যাই। আমার হাজব্যান্ড আগে যায়, তারপর আমি চলে যাই। গিয়ে হয়তো 10 থেকে 15 দিনের মাথায় শুনে সে আমাদের দোতলা ছাদের রডগুলা 27টা পিলারের রড তার নিজস্ব লোক দিয়ে কেটে দিচ্ছে, একদম টোটালি কেটে দিচ্ছে। আর আমাদের বাড়ির সম্পূর্ণরূপে নিচতলা থেকে দোতলা সব ভাঙচুর, একদম অস্তিত্ব কিছুই নেই। আমরা যখন শুনি বাধ্য হয়ে আমরা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে আবার আমরা দেশে ব্যাক করি। ব্যাক করার পরে ওনার সাথে কথা বলি, তখন উনি আমাদের ডেকে নেই, বিশেষ করে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে 1 লক্ষ টাকা দাবি করে। আমরা যখন দেশে আসি, আসার পরে উনি আমাদের ওনার বাসায় ডেকে নিয়ে আমার হাজব্যান্ডকে উনি 15 লক্ষ টাকা দাবি করে, যে যৌথভাবে 15 লক্ষ টাকা আমাদের দেয়, আমাকে দাও, আমাদের না, আমাকে দাও, তাইলে তোমার কাছে হ্যারাসমেন্ট করা, হয়রানি করা, মামলা থেকে মুক্তি দেবো, জ্বালা যন্ত্রণা যা আছে এভরিথিং সবকিছু আমি আর করবো না। উনি মৌখিকভাবে আমাদের একটা স্টেটমেন্ট দেয়। তখন আমরা চিন্তা করলাম আজকে প্রায় 3 বছর হয়ে যায় উনি এইভাবে হ্যারাসমেন্ট করতেছে, এখন আবার ওনাকে টাকা দিব, এটা কি দেশে কি কোনো আইন নেই, নিয়ম নাই? আমরা কি এভাবে অসহায়? আসলে আমরা কি প্রবাসীরা কি এতটাই অসহায়, এতটা নিরুপায় যে একজন স্বৈরাচারের কাছে আমাদের এতটা কষ্ট ভোগ করতে হবে? আজকে উনি 8 থেকে 9 বছর হয়ে গেছে, আমরা সেই অবস্থায় আছি। উনি এখন আমাদের হুমকি দেন যে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়ে তোমাদের দেশ থেকে বের হতে দিব না। কিভাবে দেশে থাকবো আমরা দেখবো? আমি ছোট ছোট বাচ্চা নিয়ে উনি দেশে এসেও শান্তিতে থাকতে পারি না, ওনার অস্থিরতার কারণে, ওনার হুমকিদের কারণে। আমাদের রাতে আপনি অনেক টেনশনে, অনেক অস্থিরতা যে কি হবে, আমরা কি আদৌ বেঁচে থাকবো, আমরা কি আমাদের স্থানে যেতে পারবো না, এখানে আমাদের শেষ জীবন যখন এখানে উনি শেষ করে দিবে। উনি এখনো ফোন দিয়ে হুমকি দেয়, ঘর থেকে বের হতে পারবে না, আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কিছু করতে পারবে না। আমি সাধারণ একটা অভিযোগ 2018 সালে যখন আমি থানায়, আমি একাধিকবার থানায় যাই, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার একটা মৌখিক অভিযোগ ওনারা নেয়নি। আমি কোথাও গিয়ে ন্যায় বিচার পাইনি, আমার সাধারণ একটা অভিযোগও কেউ নেয়নি, আমার কথাও কেউ শুনিনি। উনি এতটা প্রভাব, এতটা দাপট, এতটা দমের সাথে উনি আমাদের এভাবে দাবিয়ে রেখেছে। এটা আমার দেশ, এটা তো ওনার একা দেশ না, আমরা তো নাগরিক। আমার কি বসবাস করার অধিকার নেই? আমি কি বিদেশ থেকে এসে কিছুটা সময় শান্তিতে থাকার কি আমার কোনো রাইট নেই? আমার কি কোনো অধিকার নেই? আমি কি থাকতে পারবো না আমার দেশে? আমি কি আসতে পারবো না? ওনার এইসব কারণে আমরা আর কত নিপীড়িত, নির্যাতিত হব। উনি
এখনো এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে উনি এখনো ফোন করে হুমকি দেয় আমাদের নামে মামলা দিবে, যেভাবে করার দরকার উনি করবে, পরে আমাদের বিদেশ যেতে দিবে না, ঘরে থাকতে দিবে না, যেভাবে দরকার উনি আমাদের ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা নিরুপায় হয়ে আইনের কাছে আমি জিডি করি, 2024-এ এসেও জিডি করি, আমি জানুয়ারি মাসে এসে জিডি করি। উনি সেম জানুয়ারি মাসেও আমার পানির লাইন কেটে দেয়, আমার বৈদ্যুতিক লাইন কেটে দেয়, আমার ডিশের লাইন কেটে দেয়, আমার কেবল কার কেটে দেয়, আমার ওয়ালে আগুন ধরিয়ে দেয়। আমার এখানে রাস্তার মধ্যে উনি গর্ত করে রাখে আমার বাড়ির সামনে, এবং লোকজন দিয়ে একাধিকবার সবসময় কন্টিনিউয়াসলি উনি আমাকে এই হুমকি ধামকির মধ্যে থাকে। আমি বাসা থেকে বের হলে আমি বাচ্চাগুলো বাসায় রেখে আসছি, কিন্তু আমি জানি না আমার বাচ্চাগুলো মানে কতটা নিরাপদ আছে আমি বলতে পারবো না। উনি আমাকে শুধু আর্থিক না, শারীরিক মানসিক আর্থিকভাবে উনি আমাকে ধ্বংস করে দিয়েছেন। আমরা প্রবাসীরা আসলে বিদেশ যারা থাকে এখন বুঝতেছি আমরা কতটা অসহায় নিরুপায়। আসলে আমাদের মনে হয় এই দেশে আসারই কি অধিকার নাই, কিন্তু আমি জানি না আসলে আমি কার কাছে প্রশ্নটা করবো আমি জানি না। আমি আমার দেশের মানুষের কাছে, দেশের কাছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের কি কোনো অধিকার নাই দেশে এসে শান্তিতে বসবাস করার? প্লিজ আপনারা। এখন আপনার দাবিটা কি? আপনার মূল দাবিটা কি? আমার মূল দাবি আমি এটার বিচার চাই। আমি শান্তিতে থাকতে চাই দেশে। আমি যখনই আসি আমি শান্তিতে থাকতে চাই। ওনার অত্যাচার হয়রানি থেকে আমি রেহাই চাই। আপনার বাচ্চারা কি আপনার সাথে ইতালি থাকে না এখানেই থাকে? জি না, আমার বাচ্চা আমরা ফ্যামিলি সহ আমরা ইতালি থাকি। আমার 23 বছর হয়। আমরা ওখানে live আপনার করি। কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে 2 মেয়ে, ছোট ছোট 2 মেয়ে। জি। আচ্ছা, তাদের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে আইয়ান সরকার। আইয়ান সরকার। জি। আর মেয়ের নাম? আমার মেয়ের নাম হচ্ছে আদিয়া সরকার। আদিয়া। জি। আর ছোটটার নাম হচ্ছে সামনা সরকার। সামনা। জি জি। আদিয়া না আদিয়া? আতিয়া। আতিয়া। সরি ঠিক তো? জি, মূল দাবি আমি শান্তি চাই। নাজিম কি আপনাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা দিয়েছে? জি, উনি আমার বিরুদ্ধে 2019-এ একটা মিথ্যা মামলা দিয়েছে। মামলার নাম্বারটা ছিল 594/17। তার সাথে আপনার বিরোধটা কি? মামলাটা কি ছিল? উনি মামলা দিয়েছে, পরে আমি কোর্ট থেকে উকিল ধরে এটা মিথ্যা মামলা, তখন এটা আমি খারিজ করে জি 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 অবনতি পেয়েছি। আপনার সাথে এই নাজিমের বিরোধটা কি? আপনি কতজন তার বিরোধী দিয়েছেন? আমি 6.5% জমি কিনে বাড়ি করার জন্য ওনাকে প্রথম দায়িত্বটা ওনাকে দেই আমি। আচ্ছা, এই নাজিমকে বাড়ি করার জন্য দায়িত্ব দিই। জি, 2017 দায়িত্ব দেওয়া হয় একমাত্র বাধ্য হয়ে, কারণ সে বলে যে দায়িত্ব দিতেই হবে, না হলে এখানে কাজ করা যাবে না। আমরা ওকে আপনি 6.5 জমি কত সালে কিনলেন? আমি জমি কিনেছি 2012 জানুয়ারির দিকে। 12 সালে জানুয়ারি জমি কিনেছেন। জি আর এই 17 সালে বাড়ি করতে জি 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 আমি আপনার এই জমিতে কি সে কিভাবে দাবি করে এই জমিতে আপনার বিরোধটা কি দাবিটা করেছে? নাজিমের দাবিটা কি? উনি হচ্ছে আমার ল্যান্ডের একটা ল্যান্ড পরে ওনার বাড়ি আর কি, ওনার প্লট আর কি, ওখানে উনি থাকেন। একটা প্লটের পরে ওনার প্লট এখন আর এভাবে মানে ওদের আত্মীয় সূত্রে একটু আত্মীয়ই কি আছে। আপনার আত্মীয়? জি না, আমার না, আমার রিলেটিভ হয়, ওর রিলেটিভ হয়। আপনারই লাগে। এখন মেন দ্বন্দ্বটা হইলো, আমি আপনাকে বলি মেন দ্বন্দ্বটা হইলো মানে ওনাকে আমি যখন বাড়ি নির্মাণ কাজ করতে আসি 2017 সালে, তখন উনি ইতালি থাকতে আমার কাছে একটা ল্যাপটপ দাবি করেন ওনার ছেলের জন্য, এবং ল্যাপটপটা দিতে হবে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা, এর কমে হলে হবে না। তখন আমি বললাম যে দুলাভাই আপনি এখন ল্যাপটপ চাইতেছেন এই ওনার ছেলের জন্য, ঠিক আছে আমি আনবো। তখন আমি 70-80 হাজার টাকাতে একটা ল্যাপটপ আনার পরে ওনাকে যখন হ্যান্ড ওভার করি, উনি ল্যাপটপটা ছিঁড়ে ফেলায়, উনি এটা নিবে না। তখন আমরা নিরুপায় হইয়া আমরা ল্যাপটপটা আমি নিয়ে আসি, উনি এটা তখন গ্রহণ করেন, কারণ উনি বলছে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়া ওনার জন্য ল্যাপটপ আনার জন্য। তারপরে যখন আমরা বাড়ির কাজ শুরু করব, তখন উনি আমাদের বিভিন্নভাবে দলীয়ভাবে না চাপ প্রয়োগ করে তাকে ঠিকাদারি কাজটা দেওয়ার জন্য, সম্পূর্ণ বিল্ডিংয়ের ঠিকাদারি কাজটা তাকে দেওয়ার জন্য।
তখন আমরা একেবারে নিরুপায় হইয়া টাকা আমরা ঠিকাদারি কাজটা দিতে বাধ্য হই। বাধ্য হওয়ার পরে যখন 2-3 মাস কাজ শুরু করা হয় তখন সে দেখি যে নিম্নমানের সামগ্রী দিয়ে সে কাজ করতেছে। কারণ আমাদের কাছ থেকে নেয় সে সলিড টাকা, এক নম্বর মালের টাকা, সে আনে হলো নিম্নমানের মাল দিয়ে কাজ করতেছে। তখন আমরা আমাদের স্বাভাবিকভাবে লাগতো, আমরা অনেক পরিশ্রমের টাকা, অনেক বিদেশ দীর্ঘ আপনার 2017 সালে আসছি, মানে আমি দীর্ঘ 17 বছর করার পরে বিদেশ করার পরে আমি বাড়ি করতে আসছি। তখন তার কাছে আমরা কৈফিয়ত চাই যে কি ব্যাপার, আপনি এই ধরনের মাল কেন আপনারা ইউজ করেন। তখন সে তার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে আমরা অব্যাহতি দিই ঠিকাদারির কাছ থেকে। যখন ঠিকাদারির কাছ থেকে অব্যাহতি দিই তখনই সে আমাদের পিছনে যত প্রকার হ্যারাসমেন্ট আছে, যত প্রকার, ঠিক আছে, এই হ্যারাসমেন্টের কোনো সীমা রেখা নেই আজ পর্যন্ত। তারপরে যখন আমি বিদেশে চলে যাই তখন যখন তারা আমি তখন এখানে 12টা-11টা বাজে বাংলাদেশে, আমার ওখানে তখন 4টা বাজে। আমার এখান থেকে ফোন যায় যে তার সেই সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করছে, ভাঙচুর করছে এবং 27টা পাইলের নির্দিষ্ট লোক দিয়ে সে ডাইটা ফেলাইছে। কাটার পরে তখন আপনারা বুঝেন আমার ফিলটা কি হইতে পারে। ওই সময় আমি রাত্রে তখন হঠাৎ করে ফোন ধরার পরে আমার স্টক করার অবস্থা, আমি যে এখনো পর্যন্ত বাইচে আছি, আল্লাহ পাক বাঁচায় রাখছে, আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। এটাই। তারপরে এখন পর্যন্ত উনি কিন্তু আমাদের হুমকি দিয়ে আসছে যে এই দেশে আসলে মিথ্যা মামলা দিয়ে এখানে দেশে আটকে রাখবে, আমার কাছ থেকে 15 লক্ষ টাকা দেবে। এখন আছে বাংলাদেশে নাকি নারায়ণগঞ্জ আছে নাকি বলতো? হ্যাঁ, সেখানে নারায়ণগঞ্জ আছে এখন না? এখনো নারায়ণগঞ্জ আছে। আমি এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজার প্রবাসী বান্ধব সরকার ডক্টর ইউনূসের কাছে আমি আকুল আবেদন জানাই, জুলাই আগস্ট পরবর্তী সময় এখনো আওয়ামী স্বৈরাচারী দূষক কিভাবে আমাদের এই প্রবাসীদের হ্যারাসমেন্ট করে, আমি তাদের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আমি আকুল আবেদন জানাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আমি আকুল আবেদন জানাই সিদ্ধিরগঞ্জ প্রশাসনের কাছে। আমি ফেসবুকে এই ব্যাপারে পোস্ট দিয়েছি, কিন্তু ফেসবুক পোস্ট দেওয়ার পরও প্রশাসন থেকে আমি কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমি এটা আকুল আবেদন জানাই সবার কাছে, আমি একজন প্রবাসী হিসাবে সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক। পাতাগস্টের পরে আপনি কোনো ধরনের থানা অভিযোগ করছেন বা কোন মামলা করছেন? আমি অভিযোগ দায়, যখন সে আমাকে বিরক্ত করছে তখন আওয়ামী লীগের আমলে আমাদের কোনো অভিযোগ নেওয়া হয়নি, কোনো জিডি নেওয়া হয়নি, আমরা একাধিকবার থানায় গিয়েছি, কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমরা যখন 2024 সালে আসি তখন তার বিরুদ্ধে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে 2025 সালে এসে আমার ওয়াইফ তার বিরুদ্ধে একটা জিডি করে। জিডি করার পরে সে হুমকি দেয় যে তার বিরুদ্ধে কেন জিডি করা হয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে যাতে বিদেশ যেতে দেওয়া হবে না, এই ধরনের সে আমাদের প্রায় হুমকি দেয়, এখনো হুমকি দিতেছে। এখন আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো। আমরা একজন প্রবাসী হিসাবে আমাদের ন্যায্য অধিকারটা যাতে পাই, এটাই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া নেই। ধন্যবাদ। থানা দিকে সব প্রকার আমাদের করা হয়েছে। আছে, মোবাইল নাম্বার আছে। ধন্যবাদ।